যখনই পৃথিবীর ইতিহাসে কোনো একটা রেভলিউশনারি আবিষ্কার হয় বা কোনো একটা ব্রেক থ্রু হয়, সেটা যে কোনো সাবজেক্ট বা যে কোনো ডিসিপ্লিনেই হোক না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স, যে কোনো সাবজেক্ট ম্যাটার বা যে কোনো ডিসিপ্লিনে যখন এরকম ধরনের কোনো একটা আবিষ্কার হয় যেটাকে আমরা বলতে পারি একটা ফান্ডামেন্টাল ডিসকভারি বা একটা ব্রেক থ্রু, তখন সেই আবিষ্কারটার প্রভাব শুধুমাত্র সেই ডিসিপ্লিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন তার প্রভাব কালচার এবং সোশ্যাল ভ্যালুসের উপরে আমরা দেখতে পাই। এমনই একটা আবিষ্কার হচ্ছে কি অ্যালবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরেম। এই রিলেটিভিটি থিওরেম শুধুমাত্র ফিজিক্সের মধ্যে সীমাবদ্ধ আছে এমনটা নয়, বরং এটা একটা কালচারাল এলিমেন্ট হিসেবে আমরা এখন ব্যবহার করি একে অপরের সঙ্গে কথা বলার সময়, বিভিন্ন জিনিসকে এক্সপ্লেন করার সময় অ্যান্ড সো অন। এবং এই যে কালচারাল লেভেলে কোনো একটা আবিষ্কার যখন চলে আসে, তখন তার বিভিন্ন রকমের প্রভাব আমরা আমাদের সমাজে এবং আমাদের কালচারাল লেভেলে তা দেখতে পাই। এই পোস্ট আইনস্টাইনিয়ান ওয়ার্ল্ড, যেখানে আমরা মনে করি সব কিছুই আপেক্ষিক, সব কিছুই রিলেটিভ, অর্থাৎ আমার জন্য যেটা ঠিক হতে পারে তোমার জন্য সেটা ভুল, আবার তোমার জন্য যেটা ঠিক হতে পারে সেটা আমার জন্য ভুল হতে পারে। যেটা তোমার ভালো লাগে, যেটা তোমাকে আনন্দ দেয়, সেই একই জিনিস আমার খারাপ লাগে, আমাকে কষ্ট দেয়, আর যেটা আমার কষ্ট দেয় সেটা তোমাকে ভালো লাগে। সব কিছুই আপেক্ষিক। সোসাইটি, পলিটিক্যাল ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, হিউম্যান রাইটস থেকে শুরু করে সব কিছুই, আমাদের পুরো জিনিসটাই আপেক্ষিক। এই ধারণাটা কখন এসছে না অ্যালবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরেমের আবিষ্কার হওয়ার পর। কারণ তার যে প্রভাব, সেই আবিষ্কারটার যে প্রভাব, সেটা শুধুমাত্র থিওরিটিক্যাল ফিজিক্সের মধ্যে সীমাবদ্ধ আছে এমনটা নয়, তার প্রভাব কালচার এবং সোশ্যাল ভ্যালুসে এসছে। আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব, যদি সক্রেটস, অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার, সে যদি এই পোস্ট আইনস্টাইনিয়ান ওয়ার্ল্ডে বেঁচে থাকতো, তাহলে সে কি চোখে অ্যালবার্ট আইনস্টাইনের এই রিলেটিভিটি থিওরেমকে দেখতো। বা যদি আমরা একটু আরও স্পেসিফিক্যালি বলি, অ্যালবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরেম নয়, বরং তার যে কালচারাল এফেক্ট আমাদের সমাজে এবং সোসাইটির উপরে পড়েছে, তার সম্পর্কে সক্রেটস কি বলতো বা সেটাকে কিভাবে ক্রিটিসাইজ করতো। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র আর তোমরা দেখছো ইউটোপিয়া বাংলা। আজকের ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং আর খুবই এক্সাইটিং হবে, এবং এই ভিডিওর যে টপিকটা আমি বেছে নিয়েছি সেটা জাস্ট ফেনোমেনল জাস্ট। এবং এই জিনিসটা তোমরা কেউ ভালো করে বুঝতে পারো আজকের ভিডিওটা, তাহলে তোমরা অনেক অনেক কিছু জানতে পারবে। তো আমাদের পয়েন্ট নাম্বার 1 হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরেম। যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি খুব সহজ এবং মোটা মোটা ভাষায়, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায় যে আইনস্টাইনের থিওরি অনুযায়ী টাইম, স্পেস এবং মোশন, এই তিনটেই হচ্ছে রিলেটিভ। আমরা এই ইউনিভার্সকে বোঝার জন্য বা জানার জন্য, বাস্তবটাকে দেখার জন্য আমরা বিভিন্ন রকমের পয়েন্ট অফ রেফারেন্স ব্যবহার করি। অর্থাৎ আমরা কোনো একটা পয়েন্ট থেকে অন্য জিনিসগুলোকে অবজার্ভ করি, তারপর সেগুলোকে পরিমাপ করি, তাদের মধ্যে বিভিন্ন দূরত্ব, তাদের বেগ, সমস্ত জিনিসকে আমরা বোঝার চেষ্টা করি। সেই পয়েন্ট অফ রেফারেন্সটা কি যদি আমরা পাল্টে দিই, তাহলে পুরো বাস্তবটা অন্যরকম মনে হবে। সোজা কথা যদি আমরা বলি যে, ফর এক্সাম্পল, আমরা যদি কোনো একটা এটাকে যদি আমরা এখান থেকে দেখি তাহলে একরকম দেখতে লাগছে, বা ওখান থেকে দেখলে এটাকে অন্যরকম দেখতে লাগবে। ঠিক তেমনই যদি আমরা পুরো ইউনিভার্সকে একটা পয়েন্ট অফ রেফারেন্স থেকে দেখি, তাহলে সব কিছু একরকম মনে হবে, অন্য পয়েন্ট অফ রেফারেন্স থেকে দেখলে অন্যরকম মনে হবে। কিন্তু আইনস্টাইনের আগে পর্যন্ত মনে করা হতো টাইম এটা হচ্ছে কি অ্যাবসলিউট, ওকে, বা স্পেস এগুলো অ্যাবসলিউট। কিন্তু আইনস্টাইন দেখাচ্ছে কি টাইম, স্পেস বা মোশন, এই তিনটার কোনোটাই অ্যাবসলিউট নয়, যেটা দ্বারা পুরো ইউনিভার্স চলছে। কারণ পুরো ইউনিভার্সে সব কিছুই কোনো না কোনো একটা মোশনে আছে। পৃথিবী, সূর্য, যত গ্রহ নক্ষত্র আছে, যত কোনো জিনিসই পুরোপুরি অ্যাবসলিউটলি একটা স্থির অবস্থায় আছে এমন কোনো জিনিস নেই পুরো ইউনিভার্সে। সব কিছুই কোনো না কোনো একটা মোশনে চলছে, যার ফলে কোনো একটা অবজেক্ট তার মোশনকে পরিমাপ করতে হলে অন্য একটা অবজেক্টের থেকে যদি আমরা পরিমাপ করি, তাহলে দুটোর আপেক্ষিকে সেই পরিমাপটা আমরা পাচ্ছি। ঠিক একই রকমভাবে আইনস্টাইন প্রথম একদম নতুনভাবে এটা বলে যে ইনফ্যাক্ট টাইম এবং স্পেস এই দুটো হচ্ছে রিলেটিভ। সময়ও হচ্ছে কি রিলেটিভ, সময়ও হচ্ছে কি আপেক্ষিক। আমরা যদি কোনো একটা নক্ষত্র বা গ্রহকে এখন দেখছি, হতে পারে সেটা ধ্বংস হয়ে গেছে, কারণ হতে পারে সেখান থেকে আমাদের এখানে আলো পৌঁছাতে সময় লাগছে কয়েক বিলিয়ন ইয়ার্স, ঠিক আছে, বা হতে পারে কয়েক হাজার বছর। তাহলে হতে পারে সেই হাজার বছর আগে নক্ষত্রের যেমন অবস্থা ছিল সেটা আমাদের চোখে এসে পড়ছে, যার ফলে আমরা সেটা দেখছি। তো আইনস্টাইনের থিওরির ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে কি ইউনিভার্সে কোনো একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা কোনো অ্যাক্সিয়াম এক্সিস্ট করে না, যেটার রেফারেন্স আমরা সমস্ত কিছুকে পরিমাপ করতে পারবো, সমস্ত কিছু সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারবো। এবং এই ইউনিভার্সকে বোঝার জন্য যে তিনটে জিনিস আমরা প্রধানত ইউজ করতাম, সেটা হচ্ছে কি টাইম, স্পেস আর মোশন, এই তিনটেই হচ্ছে কি রিলেটিভ, এই তিনটেই হচ্ছে কি আপেক্ষিক। আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটিতে আইনস্টাইন এটা বলেছেন যে টাইম আর স্পেস এই দুটো জিনিস আলাদা আলাদা বিষয় এমনটা নয়,
বরং এই দুটো ইন্টারউইভেন, অর্থাৎ একটার মধ্যে আর একটা মিশে আছে, দুটো একটার সাথে একটা জড়িয়ে আছে, যার ফলে সেই মিশ্রণটা দ্বারা তৈরি হচ্ছে যেটা হচ্ছে স্পেস টাইম কন্টিনিউয়াম। অর্থাৎ সময় আর যে স্থান অর্থাৎ স্পেস টাইম দুটো মিশে গিয়ে একটা চলমান, একটা কন্টিনিউয়াস একটা ফিল্ড বা একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। আর সেই ফিল্ড বা ক্ষেত্রের মধ্যে যে জিনিসগুলো ঘটছে সেটা হচ্ছে কি ঘটনা। এই ঘটনাকে একটা পয়েন্ট অফ রেফারেন্সের সাপেক্ষে দেখলে যদি সেটা এক্সিস্ট করে, অন্য কোনো পয়েন্ট অফ রেফারেন্সের সাপেক্ষে সেটা এক্সিস্ট নাও করতে পারে। অর্থাৎ যখন আমরা কোনো একটা ঘটনাকে দেখছি এবং দুটো ঘটনা একসঙ্গে ঘটছে সাইমালটেনিয়াসলি কোনো একটা পয়েন্ট অফ রেফারেন্স থেকে, অন্য কোনো পয়েন্ট অফ রেফারেন্স থেকে যদি আমরা সেই দুটো ঘটনাকে অবজার্ভ করি, তাহলে সেই দুটো ঘটনা হতে পারে সাইমালটেনিয়াসলি ঘটছে না সেই পয়েন্ট অফ রেফারেন্সের সাপেক্ষে। সেখানে সাপেক্ষে কোনো একটা ঘটনা হয়তো আগে ঘটছে, কোনো একটা ঘটনা হয়তো পরে ঘটছে, এমনটা হতে পারে। কেন? কারণ এটা হচ্ছে কি যে স্পেস টাইমের যে ফিল্ড আছে সেই ফিল্ডের মধ্যে সব কিছু ঘটছে, কোনো ফান্ডামেন্টাল অ্যাক্সিয়াম নেই, কোনো ফান্ডামেন্টাল একটা পয়েন্ট অফ রেফারেন্স নেই যেটার সাপেক্ষে আমরা সব কিছুকে পরিমাপ বা বিচার করতে পারবো। এরপর জেনারেল রিলেটিভিটি থিওরেমে তিনি আরও এটা বলেছেন যে স্পেস টাইমের যে কন্টিনিউয়ামটা সেটা প্রভাবিত হয় গ্র্যাভিটির দ্বারা। গ্র্যাভিটি যেখানে থাকে সেটা হচ্ছে স্পেস টাইমের এই কন্টিনিউয়ামটাকে প্রভাবিত করে, এবং মাস এনার্জি অর্থাৎ কোনো একটা ভর থাকলে তার যে এনার্জি সেটা প্রভাবিত করে কি স্পেস টাইমের কন্টিনিউয়ামকে। আইনস্টাইনের অলমোস্ট প্রায় 500 বছর আগে আইজ্যাক নিউটন তিনি তার যে ফিজিক্সের থিওরি তার মধ্যে তিনি এটা দেখান যে হচ্ছে স্পেস আর টাইম এই দুটো হচ্ছে কি ফান্ডামেন্টাল অ্যাক্সিয়াম, একটা অ্যাবসলিউট জিনিস, তার সাপেক্ষে আমরা সব কিছু পরিমাপ করতে পারি, সব কিছুকে আমরা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারি সব কিছু সম্পর্কে। কিন্তু আইনস্টাইন এই পুরো জিনিসটাকে একদম আপসাইড ডাউন করে দেয়, পুরো জিনিসটাকে উল্টে দেয়, যার ফলে কি হয় তিনি দেখান যে এরকম স্পেস টাইম বা হচ্ছে মোশন এগুলো কোনোটাই অ্যাবসলিউট নয়, যার সাপেক্ষে আমরা সব যেটাকে একটা অ্যাবসলিউট পয়েন্ট অফ রেফারেন্স হিসেবে আমরা ভাবতে পারি পুরো ইউনিভার্সকে মেজার করার জন্য বা সেটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য। যে কোনো জিনিসের দূরত্ব বা গতিবেগ বা সময় সেটা নির্ভর করে সবসময় যে পয়েন্ট অফ রেফারেন্স থেকে সেই জিনিসটাকে দেখা হচ্ছে বা সেটাকে মেজার করা হচ্ছে, পরিমাপ করা হচ্ছে। আমাদের পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কি সক্রেটিক মেথড। সক্রেটিক মেথড কি? সক্রেটিক মেথড হচ্ছে কি সব কিছুকে প্রশ্ন করা, যে কোনো জিনিসকে জিজ্ঞাসা করা, সবসময় কোশ্চেনিং করতে থাকা। এরকম প্রশ্ন করতে করতে আমরা কতগুলো আইডিয়ালস বা কতগুলো অ্যাবস্ট্রাক্ট এন্টিটির কাছে গিয়ে পৌঁছাবো। যখন আমরা সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করব এবং সেই প্রশ্নের সিরিজটা আমাদেরকে কোথাও একটা নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে না এমন জায়গাতে নিয়ে যাবে যেটা সম্পর্কে আমরা বাস্তব বা আমাদের জীবন বা এই জগৎ সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা করতে পারবো, একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারবো, এবং যেখান থেকে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ এ গুড লাইফ, অর্থাৎ একটা ভালো জীবন কি হয় বা একটা ভালো দেশ কি হয় বা একটা ভালো সমাজ কি হয় সেটা সম্পর্কে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারবো। কিন্তু এই পুরো আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার পিছনে যেটা আছে সেটা হচ্ছে কি কোশ্চেনিং মেথড, সব কিছুকে প্রশ্ন করা এবং র্যাশনাল বা লজিক্যাল যে মানে বা আর্গুমেন্ট বা লজিক বা র্যাশনালিজম সেটাকে ইউজ করা প্রশ্ন করার সময়। যে কোনো জিনিসকে যদি আমরা প্রশ্ন করি তার যে উত্তর পাবো তার মধ্যে আর্গুমেন্ট, একটা কারণ, তার প্রভাব বা একটা উদাহরণের সাপেক্ষে আমরা অন্যটা জিনিসকে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছি, সেই সিরিজটা পরপর সেই বিন্দুগুলো সেটা কতটা যুক্তিযুক্ত, তার মধ্যেকার যে সম্পর্কটা একটা বিষয় থেকে যদি আমরা আরেকটা কনক্লুশনে আসি, সেখান থেকে যদি আরেকটা জিনিসে আসি বা আরেকটা জিনিস অবজার্ভ করে সেখান থেকে আরও একটা জিনিসে আসি, এই যে লাইনটা চলছে আর একটা অন্য একটা লাইন যদি চলে তাহলে দুটোর মধ্যে কোন আর্গুমেন্টটা বেটার সেটাকে আমরা কী করে বুঝবো? প্রত্যেকটা ওই জাংশন পয়েন্টগুলোতে আমরা প্রশ্ন করে করে আমরা বুঝবো। যত ভালো আমরা প্রশ্ন করতে পারবো তত ভালো আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল বাস্তবটা কী বা অ্যাকচুয়াল রিয়েলিটিটা কী। এটাই হচ্ছে কি সক্রেটিক মেথড। এই সক্রেটিক মেথডকে ইউজ করে সক্রেটস একটা নতুন থিওরি দেন যেটাকে বলা হয় কি দ্য থিওরি অফ ফর্মস। অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার প্লেটো তিনি তার লেখা বই দ্য রিপাবলিক এবং ফিয়াডো এবং আরও অন্যান্য রাইটিংয়ে এই থিওরি অফ ফর্মস নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে তার লেখা বই রিপাবলিকে তিনি এটা নিয়ে আলোচনা করেছেন, যেটা সক্রেটিসের, যিনি প্লেটো অ্যাকচুয়ালি সক্রেটিসের শিষ্য ছিল, কিন্তু সক্রেটিস কখনো বলেনি যে প্লেটো আমার স্টুডেন্ট, কিন্তু প্লেটো সবসময় বলেছে যে সক্রেটিসকে আমি আমার টিচার বা মাস্টারের মতো দেখি। এবং সক্রেটিস নিজে কোনো বই লেখেনি তার সারা জীবনে। সক্রেটিসের যখন মৃত্যু হয় তখন প্লেটো অনেক আঘাত পায় এবং সে তখন তারপরে সেই সক্রেটিসের বাণী বা তার যে ফিলোসফিক আন্ডারস্ট্যান্ডিং সেগুলোকে সে বইতে লিখতে শুরু করে। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কি সক্রেটিক থিওরি অফ ফর্ম। এই থিওরি অফ ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে সোজা কথায় বললে রূপ। সক্রেটিস এটা বলতে চাইছে যে সব কিছুর একটা অ্যাবস্ট্র্যাক্ট, একটা অতি বাস্তব, বাস্তবেরও ঊর্ধ্বে, এই যে আমরা যা কিছু দেখছি শুনছি যা কিছু আমরা বুঝতে পারছি এই সমস্ত বাস্তবের ঊর্ধ্বে আরও একটা অতি বাস্তব স্তর আছে, একটা আলাদা একটা রিয়েলিটি আছে যেখানে সব কিছুর অস্তিত্ব আছে। কিন্তু সেটা কি করে সক্রেটিস বলতে পারে? এরকম একটা ধারণা সে তো কখনো দেখেনি বা সে কি করে আর্গুমেন্ট দিচ্ছে? সক্রেটিস বলছে ধরো আমরা একটা নদীর ধারে বা কোনো একটা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি,
তাহলে সেখানে সমুদ্রের যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা দেখবো কি আকাশের সাথে সমুদ্র যেখানে মিশে যাচ্ছে সেখানে একটা লাইন বা একটা সরল রেখার মতো তৈরি হয়। কিন্তু ওটা কি প্রকৃতপক্ষে একটা পারফেক্ট আইডিয়াল একটা লাইন না, ওটা একটু বাঁকাচোরা হতে পারে বা একটু একদিকে দাঁড়ালে একটু কম বেশি মনে হতে পারে, ঠিক আছে। ঠিক তেমনই একটা সার্কেল, যদি আমরা একটা সার্কেল ড্র করি খাতায়, তাহলে সেই সার্কেলটাকে একদম পারফেক্ট সার্কেল হবে না, কারণ পৃষ্ঠার উঁচু নিচু থাকতে পারে কোথাও, বা পেন্সিলের একটু কম বেশি হয়ে যেতে পারে কোথাও, ঠিক আছে। বা যদি আমরা সব কিছু ভালো করে করি তারপরে করে একদম 100% অথেন্টিক একটা পারফেক্ট সার্কেল হবে না। বা একটা চাঁদ দেখছি বা আকাশে একটা আমরা সূর্য দেখছি, সেখানেও কি সার্কেলগুলো পারফেক্ট না? একদমই নয়। তাহলে আমাদের মাথায় এই পারফেক্ট সার্কেলের আইডিয়াটা কি করে এলো? কারণ আমরা বাস্তবটাকে যখন দেখছি, সেই বাস্তবটা আমাদেরকে কোনো একটা জিনিস মনে করাচ্ছে, কোনো একটা জিনিসকে সিগন্যাল দিচ্ছে, সেখান থেকে আমাদের মনে পড়ছে কি আরও একটা অন্য জিনিসের কথা, সেটা হচ্ছে কি সেই আইডিয়াল একটা সার্কেল, সেই আইডিয়াল একটা লাইন, এবং সেই আইডিয়ালগুলো কোথায়? সেগুলো এক্সিস্ট করে অন্য একটা রিয়েলিটিতে। একটা ফর এক্সাম্পল যদি আমরা এটাকে অন্যরকম আর একটা উদাহরণ নিই, ফর এক্সাম্পল গুড, আমরা বলি কি কেউ যদি কাউকে কোনো টাকা পয়সা দান করে কোনো একজন গরিব মানুষকে, সেটা একটা ভালো কাজ। কেউ যদি কাউকে বিনা পয়সায় পড়ায় তাহলে সেটা ভালো কাজ। কেউ ডাক্তার যদি সে বিনা পয়সায় চিকিৎসা করে সেটা ভালো কাজ। বা বিভিন্ন রকমের ভালো কাজ আছে, বিভিন্ন ধরনের ভালো জিনিস আছে আমরা জীবনে করতে পারি। কিন্তু সেই সমস্ত ভালো কাজগুলোর মধ্যে কোনো এমন একটা জিনিস আছে, কোনো এমন একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে কমন, যেটা সমস্ত ভালো কাজের মধ্যে আছে বলেই সেগুলো ভালো কাজ রূপে উঠে আসছে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে কি ভালো কাজটা তার নিজের মধ্যেই নিজে একটা ভালো জিনিস, অর্থাৎ দ্য গুড ইন ইটসেলফ। সেই যে গুড ইন ইটসেলফ সেটা কোথায় এক্সিস্ট করে? সেটা হচ্ছে কি একদম অ্যাবস্ট্রাক্ট, একদম পারফেক্ট একটা আইডিয়াল গুড, যেটা হচ্ছে কি একটা সেই অ্যাবস্ট্রাক্ট রিয়েলিটিতে এক্সিস্ট করে। আর আমরা সেটা সম্পর্কে জানতে পারছি কি করে? আমরা জানতে পারছি থ্রু রিকালেকশন। রিকালেকশন মানে কি? সক্রেটিসের মতে যে কোনো নলেজ আমরা পাই থ্রু রিকালেকশন। ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা ধরো ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছি, কোনো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো আমাদের, তাহলে বন্ধুর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে শুধুমাত্র সেই বন্ধুটাকে আমরা চিনতে পারলাম এমনটা নয়, বরং তার সাথে সাথে আরও অন্যান্য কতগুলো জিনিস মনে পড়ে যায়। ও আমরা একসাথে সেই স্কুলে পড়তাম, তোর মনে আছে? বা আমরা সেই একসাথে একদিন ফুচকা খেতে গেছিলাম, মনে আছে? ইত্যাদি ইত্যাদি। নাও সেই যে জিনিসগুলো মনে পড়ছে সেটা কি যেটা আমরা দেখে রেকগনাইজ করছি, শুধুমাত্র সেখানে আমাদের মনটা থেমে থাকে না, তার সাথে সাথে আমাদের মনটা অন্য জিনিসকে রিকালেক্ট করে আনে। এই যে রিকালেক্ট করে আনছে দ্বিতীয় যে এলিমেন্টগুলো, দ্বিতীয় যে বস্তুগুলো, আর প্রথম যে জিনিসটাকে আমরা রেকগনাইজ করছি, প্রথম যেটাকে আমরা রিকালেক্ট করছি, সেটা ছাড়া এই দ্বিতীয় জিনিসটা কোথা থেকে আমাদের মনে আসে? আমাদের ঠিক একই রকমভাবে আমরা যখন এই পুরো বাস্তবটাকে দেখছি, সব কিছুকে দেখছি, জীবনকে দেখছি, তখন আমাদের মন সবসময় সেই রিকালেক্ট করার চেষ্টা করছে কোন জিনিসগুলোকে? সেই থিওরি অফ ফর্মস, অর্থাৎ বা রিয়েলিটি অফ ফর্মস, একদম অ্যাবসলিউট যে রিয়েলিটি, একদম সেই অতিবাস্তব যে অস্তিত্ব, যেখানে আইডিয়াল গুড বা আইডিয়াল জাস্টিস বা বিউটি ইন ইটসেলফ বা একটা পারফেক্ট সার্কেল, একটা আইডিয়াল লাইন, সব কিছুর একটা আইডিয়াল ভার্সন যেখানে এক্সিস্ট করে। আর আমাদের সোল অ্যাকচুয়ালি সেখানে ছিল। তারপর আমরা কোনোভাবে বিভিন্ন সক্রেটিস সেটাকে এক্সপ্লেন করে, কিন্তু এখন আমি অতটা ডিপে যাচ্ছি না। আমরা তারপর এই জগতে জন্ম হই, তারপর আমরা জগৎটাকে দেখছি, কিন্তু আমরা সব কিছু ভুলে গেছি, আমাদের কোনো কিছু মনে নেই। কিন্তু যদি আমরা জগৎকে ভালো করে অবজার্ভ করি, যদি আমরা ভালো করে খেয়াল করি, এবং আমরা যদি আর্গুমেন্ট, লজিক, র্যাশনালিজম এগুলোকে অ্যাপ্লাই করি, তাহলে জগৎটা আমাদেরকে পয়েন্ট আউট করবে সেই আইডিয়াল জিনিসগুলোর দিকে, সেই ফর্মসগুলোর দিকে, সেই এলিমেন্ট অফ ফর্মস, যেখানে হচ্ছে বিউটি ইন ইটসেলফ। অর্থাৎ কোনো একটা জিনিস বিউটিফুল মনে হতে পারে, এটা হতে পারে একদম খুব বিউটিফুল দেখতে, বা হতে পারে কোনো একটা ঘড়ি যেটা হচ্ছে খুব বিউটিফুল দেখতে, কিন্তু এইগুলোর মধ্যে অ্যাকচুয়াল সেই বিউটি এক্সিস্ট করে বলে এগুলো বিউটিফুল হয়ে উঠছে। সেই অ্যাকচুয়াল বিউটিটা যদি এগুলো থেকে রিমুভ করে দেওয়া হয়, তাহলে এগুলো আর বিউটিফুল হবে না। এমনটা নয় যে হচ্ছে এটার রংটা এরকম সেই জন্য সেটা বিউটিফুল, বা এটা এরকম লেখা আছে সেই জন্য সেটা বিউটিফুল, বা এরকম শেপ সেই জন্য বিউটিফুল না। এগুলো প্রধান কারণ নয়, কারণ এটার মধ্যে সেই অ্যাবস্ট্রাক্ট, সেই আইডিয়াল বিউটির একটা এলিমেন্ট বা তার একটা অংশ এখানে এক্সিস্ট করে, বা সেই জিনিসটা এই রূপে প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটা বিউটিফুল। কিন্তু এটা পুরোপুরি পারফেক্ট বিউটি নয়। যেমন ঠিক একটা লাইন বা একটা সার্কেল যেটা পুরোপুরি পারফেক্ট নয়, কিন্তু বাস্তবে তার অস্তিত্ব আছে, ঠিক তেমনই সেই সমস্ত জিনিস, পুরো রিয়েলিটিটা অ্যাকচুয়ালি একটা ডিস্টর্টেড ভার্সন। একটা অরিজিনাল জিনিসকে দেখে যেমন পেন্টাররা ড্রয়িং করে, তারপর 10 জন পেন্টার ড্রয়িং করলে 10টা আলাদা আলাদা ড্রয়িং হয়, ঠিক তেমনই এই জগৎটা হচ্ছে সেরকম একটা ড্রয়িংয়ের মতো, একটা সেকেন্ড হ্যান্ড রিয়েলিটি, যেটা পরে ইমিটেশনের মাধ্যমে পরে যেটা তৈরি হয়েছে। আর অ্যাকচুয়াল আইডিয়াল যে রিয়েলিটি সেটা অন্য জায়গায় এক্সিস্ট করে। তো সক্রেটিসের মতে কি পুরো ইউনিভার্স, পুরো জগৎ, পুরো সমগ্র যে সৃষ্টি, তার কতগুলো ফান্ডামেন্টাল অ্যাক্সিওম এক্সিস্ট করে, অর্থাৎ কতগুলো জিনিস আছে যেটা হচ্ছে একটা অ্যাবসলিউট একটা প্রিন্সিপালের মতো, যেটা হচ্ছে
যেটা হচ্ছে একদম পুরোপুরি এক্সিস্ট করে, যার যার কোনো বিকৃত ভাব নেই, বা যেটা কখনো আপেক্ষিক হয়ে ওঠে না, যেটা হচ্ছে একটা অ্যাক্সিওমেটিক, যেটা সাপেক্ষে পুরো সব কিছুর এক্সিস্টেন্স যেটা সাপেক্ষে ব্যালেন্সড হচ্ছে, বা সেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, সেই জন্য বাকি জিনিসগুলো এক্সিস্ট করতে পারছে। আমাদের পয়েন্ট নাম্বার 4 হচ্ছে দ্য কন্ট্রাস্ট অ্যান্ড দ্য সিমিলারিটিস। এই যে একটা আইনস্টাইনিয়ান ভিউ, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, আর যেটা সক্রেটিক ভিউ, সেটা আমরা এক্ষুনি এই জাস্ট আলোচনা করলাম, এই দুটোর মধ্যে অনেক কিছু পার্থক্য আছে। আইনস্টাইনিয়ান ভিউতে শুধুমাত্র অবজেক্টিভ রিয়েলিটি নিয়ে আলোচনা করা হয়েছে, বস্তুগত জগৎ বা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু সক্রেটিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভাবি, সক্রেটিসের যে থিওরি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেটাফিজিক্যাল ডিসিপ্লিন থেকে আসছে, মেটাফিজিক্সের স্টাডি থেকে উঠে আসছে। কিন্তু আইনস্টাইনের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা উঠে আসছে কি থিওরিটিক্যাল ফিজিক্স থেকে। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, দুজনের যে থিওরি সেটা দুটো আলাদা আলাদা ডিসিপ্লিন থেকে উঠে আসছে। কিন্তু আজকের জগতে, আজকের পৃথিবীতে আমরা আইনস্টাইনিয়ান থিওরির উপরে অনেক বেশি মানে নির্ভর করি, বা সেটা আমাদের জীবনকে বা আমাদের জগৎকে অনেক বেশি প্রভাবিত করেছে। আমাদের কালচার, সোশ্যাল ভ্যালুস বা কালচারাল যে বা ল অ্যান্ড অর্ডার, সেই সমস্ত জিনিসে আমরা আইনস্টাইন ভিউটাকে অনেক বেশি প্রমোট করি, কারণ সেই রেভলিউশনারি আবিষ্কার হওয়ার পর সেটা কালচারের মধ্যে সবসময় চলে আসে। কিন্তু আমি এটা বলতে চাইছি এই ভিডিওতে যে আমাদের আইনস্টাইনিয়ান এই যে পজিশন, অর্থাৎ পোস্ট আইনস্টাইনিয়ান ওয়ার্ল্ড, যেখানে সব কিছুই আমরা আপেক্ষিক বলে মনে করি, সেখানে সক্রেটিস যদি থাকতো তাহলে এই জিনিসটাকে অনেক বেশি ঘৃণা করতো, অনেক বেশি অপছন্দ করতো। কারণ সক্রেটিস এইরকম পয়েন্ট অফ ভিউকে একদমই পছন্দ করে না, যেখানে সব কিছুই আপেক্ষিক, যেটা তোমার জন্য ঠিক সেটা আমার জন্য ভুল, তুমি যেটাকে 6 দেখছো আমি সেটাকে 9 দেখছি। না, ফর এক্সাম্পল কেউ একজন ড্রাগ নিচ্ছে, তার ওটাতে ভালো লাগে, তার জন্য ওটা ভালো লাগে, আমার বই পড়তে ভালো লাগে, আমার বই পড়ছি এটাতে ভালো লাগে, ওটা আমার খারাপ লাগে, কারোর বই পড়তে খারাপ লাগে। এটা আপেক্ষিক, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপেক্ষিক নয়। কারণ এই যে সব কিছুই যে আপেক্ষিক, সব কিছুই ভালোটা মানে ঠিক জিনিসটা ভুল হতে পারে, ভুলটা ঠিক হতে পারে, এই যে জিনিসটা, যে পয়েন্ট অফ ভিউটা, যেটা আমাদের কালচারের মধ্যে এখন ভর্তি হয়ে গেছে, যে কোনো জায়গায়, যে কোনো বিষয়ে, যে কোনো মানে সিচুয়েশনের মধ্যে আমরা এই পয়েন্ট অফ ভিউটাকে তুলে আনি, যে সব কিছুই রিলেটিভ, সব কিছুই সাবজেক্টিভ, সব কিছুই সাইকোলজিক্যাল, সব কিছুই একটা আপেক্ষিক হয়ে গেছে। এই যে জিনিসটা, সেটা অত্যন্ত বেশি ক্ষতিকারক। যদিও তাদের দুজনের মধ্যে যে মানে ডিসিপ্লিনগতভাবে আলাদা, এবং তারা দুটো আলাদা ফিল্ডে অপারেট করে। সক্রেটিস যেটা বলছে সেটা হচ্ছে মেটাফিজিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং, আর আইনস্টাইনের একটা ফিজিক্যাল বা একটা মানে যে ফিজিক্যাল যে ওয়ার্ল্ড বা রিয়েলিটি, তার সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু তার যে কালচারাল এফেক্ট পড়ছে সেটা আইনস্টাইনিয়ান ওয়ার্ল্ড, পোস্ট আইনস্টাইন ওয়ার্ল্ডে, সেটা হচ্ছে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরেম। কিন্তু আমি এটা বলতে চাইছি এই ভিডিওতে তোমাদের সবাইকে, যে উই নিড টু রিটার্ন টু দ্য সক্রেটিক ভিউ, অথবা সক্রেটিক ভিউকে আমাদের কালচারে অনেক বেশি নিয়ে আসা উচিত এখন, আদারওয়াইজ আমরা অনেক বেশি গ্রো করতে পারবো না। তো এটা হচ্ছে কি দুজনের মধ্যে একটা কন্ট্রাস্ট, দুজনের মানে সক্রেটিক ভিউ আর আইনস্টাইনিয়ান ভিউ। যদিও আইনস্টাইন মোটেই কোনো মেটাফিজিক্যাল বা একটা অতিবাস্তব রিয়েলিটিতে বিশ্বাস করতো না, তার মতে এটাই সব কিছু, এবং এই যে সব কিছু আপেক্ষিক, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পুরোপুরি একটা বাস্তব জিনিস। সে কখনো মেটাফিজিক্যাল বা ওরকম কোনো অ্যাবসলিউট ফর্মে বিশ্বাস করতো না। আইনস্টাইন তার মানে বিভিন্ন তার লেখার মধ্যে এটা বলেছে, সেই স্পিনোজার থিওরিতে বিশ্বাস করে, যে পুরো ইউনিভার্স, সমস্ত যে লস বা রুলস এক্সিস্ট করে, সেই জিনিসটাতে সে বিশ্বাস করে। কিন্তু সক্রেটিস তার জীবনের শেষ দিন পর্যন্ত, ইনফ্যাক্ট যেদিন সে মারা যায় সেই দিন সকালবেলাতে পর্যন্ত সে তার মানে স্টুডেন্টদেরকে শেখাচ্ছিল যে অ্যাকচুয়ালি কেন ডেথ সম্পর্কে আমরা ভয় পাওয়া উচিত নয়, বা ডেথটা অ্যাকচুয়ালি কী, এবং সেসব সম্পূর্ণরূপে রিল্যাক্স ছিল। ও সে সারা জীবন যে ডিসিপ্লিনটা মেনে এসছে, সেই জিনিসটা সে মৃত্যুর দিন পর্যন্ত এবং মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সে মেনে এসছে। সে এতটা ডিপলি এই থিওরি অফ ফর্মসে বিলিভ করতো, এবং তার পুরো একটা থিওরি আছে, যেটা আমি অনেক ডিটেলসে পরে অন্য ভিডিওতে আলোচনা করব, সক্রেটিস অ্যান্ড প্লেটো সম্পর্কে যখন ভিডিও বানাবো। তো এই ছিল দুজনের সম্পর্কে, দুজনের যে কন্ট্রাডিকশন, দুজনের যে পার্থক্য, এবং দুজনের কিছু সিমিলারিটিস। আমাদের পয়েন্ট নাম্বার 5 হচ্ছে ইউনিভার্সাল অ্যান্ড সিঙ্গুলারিটিস। কেন আমি এটা একটু আগে বললাম যে আমাদের সক্রেটিক পয়েন্ট অফ ভিউটাকে অনেক বেশি ফিরিয়ে আনা উচিত আমাদের কালচারে, রাদার দ্যান আইনস্টাইনিয়ান ভিউ, সেটাকে আমি এক্সপ্লেন করব। এবং সেটাকে এক্সপ্লেন করার জন্য ইম্যানুয়েল কান্তের একটা কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো। ইম্যানুয়েল কান্ত প্রথম আমাদেরকে বলে যে আমরা ডিরেক্টলি ইউনিভার্সাল জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি, রাদার দ্যান মুভিং থ্রু দ্য পার্টিকুলার বা স্পেসিফিক। ফর এক্সাম্পল, যখন আমরা সোসাইটি বা কালচার বা ইতিহাসে যখন জন্ম হয়, তখন আমরা কোনো একটা দেশ, জাতি বা গোষ্ঠী বা কোনো একটা জেন্ডার নিয়ে জন্ম হই, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি প্রথমে ছোটোবেলা থেকে বড় হতে হতে রিয়েলাইজ করবো যে আমি একজন ছেলে বা আমি একজন বাঙালি। তারপরে আমি বুঝবো আচ্ছা বড় পৃথিবী আছে, আমরা সবাই অ্যাকচুয়ালি মানুষ। তাহলে আমরা কি করছি, আমরা প্রথমে রিয়েলাইজ করছি যে আমাদের পার্টিকুলার যে আইডেন্টিটি বা পার্টিকুলার যে বিষয়গুলো, স্পেসিফিক থিংসগুলো, তারপরে সেখান থেকে আমরা একটা ইউনিভার্সাল জায়গাতে পৌঁছাচ্ছি যে আমরা সবাই মানুষ, বা আমরা সবাই হচ্ছে একটা প্রাণী বা হোমোসেপিয়েন্স। ওকে, অর্থাৎ
পার্টিকুলারের থ্রুতে আমরা ইউনিভার্সালে পৌঁছাচ্ছি। কিন্তু ইম্যানুয়েল কান্ট প্রথমবারের জন্য তিনি ইতিহাসে মানে ফিলোসফিতে তিনি এটা বলেন যে আমাদের কোনো পার্টিকুলার বা কোনো একটা স্পেসিফিক জিনিসের দরকার নেই, আমরা ডিরেক্টলি সেই ইউনিভার্সালটাকে অ্যাক্সেস করতে পারি। এবং সেই জন্য ছোটোবেলা থেকে মানে সেই জন্য আমরা এখন মনে করি কি আগে আমরা সবাই মানুষ, পরে হচ্ছে আমরা ভারতীয় বা বাঙালি বা ছেলে বা মেয়ে এই সমস্ত কিছু। আমাদের ফার্স্ট আইডেন্টিটি, আমাদের ফার্স্ট জিনিসটা কি যে আমরা সবাই হিউম্যান বিং। তারপরে আসছে যে কে ভারতীয়, কে জার্মান, কে রাশিয়ান, ফ্রেঞ্চ বা কে অন্য কান্ট্রিতে থাকে, অথবা কে ছেলে বা কে মেয়ে বা কে ছোটো বা কে বড়ো বা কে গরিব বা কে ধনী। এই যে স্পেসিফিক জিনিসগুলো, যে পার্টিকুলার জিনিসগুলো, সেটা পরে আসছে। এবং এটা আমাদেরকে প্রথমবারের জন্য কে বুঝিয়েছে? ইম্যানুয়েল কান্ট। কান্টের থিওরিতে আমরা এটা দেখতে পাই যে আমরা ডাইরেক্টলি আমরা জাস্ট সেই ইউনিভার্সালটাকে সবসময় অ্যাক্সেস করতে পারি। এবং যেটা আজকের সোসাইটিতে অনেক বেশি কম হচ্ছে বিকজ অফ মাল্টিকালচারালিজম। এই যে ইন্টারনেট এবং ডিজিটাল মিডিয়া, তার যে নতুন যে ওয়েভসগুলো এবং সেই অ্যাটেনশনের যে শিফট হচ্ছে আমাদের বাস্তব অবজেক্টিভ রিয়েলিটি থেকে একটা ডিজিটাল রিয়েলিটি, আবার অবজেক্টিভ রিয়েলিটি, আবার ডিজিটাল রিয়েলিটি। আমাদের অ্যাটেনশনটা ইন বিটুইন ফোর্থ করতে থাকছে, মানে ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে সবসময়। আমরা 10 মিনিট ফোন দেখলাম, তারপর আবার একটু কথা বললাম কারোর সাথে, আবার 20 মিনিট ফোন দেখলাম, আবার কথা বললাম। সো যার ফলে কি আমরা ইন্টারনেটের থ্রুতে যখন একটা পুরো গ্লোবাল কালচারের যখন আমরা মানে সমস্ত মেটেরিয়ালসগুলো পাচ্ছি, তখন আমরা দেখছি সব কিছু আপেক্ষিক। সেখানে সব কিছু, অনেক জিনিস, অনেক রেফারেন্স, অনেক কিছু মেটেরিয়ালের ফলে কি আমাদের থেকে সব কিছু আলাদা। যে মাল্টিকালচারালিজম, যে গ্লোবালাইজেশন, মানে যেটা টেকনোক্রেটিক সিভিলাইজেশন তৈরি হচ্ছে, যেখানে আমরা কি এই জিনিসটা ভুলে যাচ্ছি। কান্তের যে পয়েন্টটা, যে আমাদের ডিরেক্টলি সবার প্রথমে এটাকে রিয়েলাইজ করা উচিত যে আমরা সবাই হিউম্যান বিং। এই ফান্ডামেন্টাল অ্যাক্সিয়ামটাকে কালচার, সোসাইটি এবং সব জায়গাতে প্রথমে অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে সেট করা উচিত। তারপরে আমাদের সমস্ত রিলেটিভ এবং যে মাল্টিকালচারালিজম বা হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড টেকনোক্রেটিক সিভিলাইজেশন এবং সেই সমস্ত কিছু, সেই সমস্ত যে কালচারাল রুলস বা লস বা ল অ্যান্ড অর্ডার, সেই সমস্ত জিনিসগুলোকে তারপর সেই রেফারেন্সে মেনটেন করা উচিত। আমাদের পয়েন্ট নাম্বার 6 হচ্ছে খুব ইন্টারেস্টিং, ল্যাকান অ্যান্ড পোস্ট স্ট্রাকচারালিজম। ফিলোসফিতে একটা ডিসিপ্লিন হয়, মানে একটা পার্টিকুলার জিনিস, যেটাকে বলা হয় কি স্ট্রাকচারালিজম বা স্ট্রাকচারাল ফিলোসফি। আর তারপরে যেটা আসে সেটাকে বলা হয় কি পোস্ট স্ট্রাকচারাল ফিলোসফি। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি, আর কেন বা সেই পয়েন্ট আমি এখন এখানে বলতে শুরু করছি? কারণ সেই দুটোর মধ্যে পার্থক্যকে যখন আমরা বুঝতে পারবো, তখন সেটা বুঝতে পারবো যে কোন রিলেশনে আমি এটা বলছি। ল্যাকানকে সাধারণত মনে করা হয় সে একজন স্ট্রাকচারাল ফিলোসফার ছিল, কিন্তু ল্যাকানকে যদি একটু কেউ ডিপলি পড়াশুনো করে তাহলে সেটা বুঝতে পারবে ল্যাকান অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল ফিলোসফার ছিল না। প্রাথমিক দিকে সে স্ট্রাকচারাল জিনিস থেকে শুরু করেছে, কিন্তু অ্যাকচুয়ালি সে একজন ছিল পোস্ট স্ট্রাকচারাল ফিলোসফার। যেটা ফ্রয়েড যেমন স্ট্রাকচারাল ফিলোসফার ছিল, ল্যাকানও ঠিক সেরকমভাবে শুরু করে, কিন্তু অ্যাকচুয়ালি সে পরবর্তীকালে একজন পোস্ট স্ট্রাকচারাল ফিলোসফার হিসেবে নিজেকে মানে এস্টাবলিশ করে। তো এই পোস্ট স্ট্রাকচারালিজম মানে কি, আর স্ট্রাকচারালিজম মানে কি? আগে আমরা এরকম মনে করতাম যে একটা ইউনিভার্সাল এক্সিস্ট করে এবং সেই ইউনিভার্সালের পার্ট হচ্ছে কোনো একটা স্পেসিফিক জিনিস বা কোনো পার্টিকুলার জিনিস। ফর এক্সাম্পল যে পুরো যে হিউম্যানিটি, হোমোসেপিয়েন্স, এই জিনিসটা আমরা সবাই হোমোসেপিয়েন্স। আর সেই হোমোসেপিয়েন্সের মধ্যে আমি একটা পার্টিকুলার হোমোসেপিয়েন্স, বা তুমি একজন বা তোমরা বা আপনারা একজন পার্টিকুলার হোমোসেপিয়েন্স। বা ফর এক্সাম্পল আমরা সবাই ভারতীয়, কিন্তু ভারতীয়দের মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অর্থাৎ ইউনিভার্সাল তার মধ্যে অনেকগুলো পার্টিকুলার এক্সিস্ট করে। ইন্ডিয়া, তার মধ্যে অনেকগুলো মানুষ, হাজার হাজার, অর্থাৎ ইউনিভার্সাল তার মধ্যে একটা পার্টিকুলার জিনিস এক্সিস্ট করে, অর্থাৎ সুপারসেটের মধ্যে অনেকগুলো সাবসেট। কিন্তু পোস্ট স্ট্রাকচারাল ফিলোসফিতে আমরা ঠিক এর উল্টো জিনিসটা দেখতে পাই, যে অ্যাকচুয়ালি ইউনিভার্সালের মধ্যে পার্টিকুলার এক্সিস্ট করে বা সিঙ্গুলার এক্সিস্ট করে এমনটা নয়, বরং সিঙ্গুলার যেটা পার্টিকুলার তার মধ্যে ইউনিভার্সালটা এক্সিস্ট করে। কিভাবে? ফর এক্সাম্পল ইন্ডিয়া যদি আমি বলি, তো ইন্ডিয়া কি অ্যাকচুয়ালি কি আমি ইন্ডিয়ার মধ্যে এক্সিস্ট করি এমনটা, নাকি ইন্ডিয়া একটা অ্যাজ এ কনসেপ্ট আমার মাইন্ডের মধ্যে এক্সিস্ট করে, এবং ইন্ডিয়া অ্যাজ এ কনসেপ্ট তোমাদের বা আপনাদের সবার মাইন্ডের মধ্যে এক্সিস্ট করে। এবং ঠিক একই রকমভাবে ভারতের সমস্ত মানুষের মাইন্ডের মধ্যে ইন্ডিয়া অ্যাজ এ কনসেপ্ট এক্সিস্ট করে। এবং শুধু তাই নয়, ভারতবর্ষের বাইরেও সমস্ত মানুষের মধ্যে, যে ওখানে ওরা থাকে ওই দেশের মধ্যে, ওই বাউন্ডারির মধ্যে, ওই বর্ডারের সীমানার মধ্যে, ওরা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে, কিন্তু আমরা নই। এই যে এজ এ কনসেপ্ট ইন্ডিয়া তাদের মনের মধ্যে এক্সিস্ট করে। তো সেই যে সাইকি বা সেই যে মাইন্ড, তার মধ্যে ইউনিভার্সাল অ্যাজ এ কনসেপ্ট এক্সিস্ট করে। অর্থাৎ সে যে পার্টিকুলার সাবজেক্ট, সে একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই সিঙ্গুলারের মধ্যে ইউনিভার্সালটা এক্সিস্ট করে। সিঙ্গুলারের মধ্যে অ্যাকচুয়ালি ইউনিভার্সালটা লোকেটেড, নাকি ইউনিভার্সালের মধ্যে সিঙ্গুলার লোকেটেড। আরও একটা উদাহরণ নিলে বোঝা যাবে। ফর এক্সাম্পল ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বর্ডার আছে, সেটা অ্যাকচুয়াল রিয়েলিটি নয়, মানে ওটা কোনো জিওগ্রাফিক রিয়েলিটি নয়। যেমন প্রশান্ত মহাসাগরের গভীরতা, এটা যদি আমরা পরিমাপ করি তাহলে সবার জন্য পৃথিবীতে সমান, মানে একই গভীরতা আছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব,
ঠিক আছে, সেটা সবার জন্য সেম, আলোর গতিবেগ সবার জন্য সেম। কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা আছে সেটা আগে ছিল না কোনো এক সময় হিস্ট্রিতে, তার আরও অনেক অনেক আগে চলে গেলে তখনও ছিল না, অনেক যখন একদম অ্যানসিয়েন্ট বা প্রি হিস্টোরিক টাইম তখন ছিল না। এটা কি আমরা ক্রিয়েট করেছি, একটা হিউম্যান ট্রুথ। সবাই ইন্ডিয়াতে আমরা কল্পনা করে নিয়েছি ওখানে একটা বর্ডার আছে, এবং পাকিস্তানের সবাই কল্পনা করে নিয়েছে একটা বর্ডার আছে। এটাকে বলা হয় কি ইন্টার সাবজেক্টিভ রিয়েলিটি, অর্থাৎ আমার মাইন্ড আর আপনার মাইন্ড, দুজনের মাইন্ড আলাদা আলাদা। তো আমার মাইন্ড আর আপনার মাইন্ডের মধ্যে একটা কমন স্পেস তৈরি হয়, যখন আমরা কথা বলি, আমরা ইন্টারঅ্যাক্ট করি, তখন একটা কমন একটা স্পেস তৈরি হয়, একটা থার্ড মাইন্ড তৈরি হয়, যেটাকে আমরা বলতে পারি কি ইন্টার সাবজেক্টিভ। সেই একই রকমভাবে পৃথিবীর সমস্ত মানুষের মাইন্ডকে জুড়ে গিয়ে একটা ইন্টার সাবজেক্টিভ রিয়েলিটি তৈরি হয়, যেখানে আমরা কতগুলো কমন জিনিসকে আমরা কল্পনা করে নিই। যেমন ইন্ডিয়া, পাকিস্তান, জার্মান, ফ্রান্স, রাশিয়া যে ন্যাশনালিজম, একটা আইডেন্টিটি, অথবা বিভিন্ন কালচার বা নারী পুরুষ, এগুলোকে একটা কনসেপ্ট, ঠিক আছে। তারপর ফর এক্সাম্পল ব্যাংকিং সিস্টেম, টাকা, ঠিক আছে, এগুলো একটা কনসেপ্ট যেগুলো সেই ইন্টার সাবজেক্টিভ রিয়েলিটির মধ্যে এক্সিস্ট করে। আমরা চাইলেই কালকে এটাকে পাল্টে দিতে পারবো না, কারণ আমরা সবাই সেই রিয়েলিটির পার্ট। আমি শুধু পাল্টালে হবে না, তো তার সাথে যুক্ত হয়ে আছে ওরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। তাদের মনে সেই কনসেপ্টটাকে যদি আমরা পাল্টে দিতে পারি, তাহলে একটা নতুন ইন্টার সাবজেক্টিভ রিয়েলিটি ক্রিয়েট করতে পারবো। যেমন ভারতবর্ষের স্বাধীনতার আগে গান্ধীজি সমস্ত মানে বিভিন্ন মানুষের কাছে গিয়ে বিভিন্ন রকম আন্দোলন করে সবাইকে বুঝিয়েছে যে আমরা বিদেশি যে দেশ ব্রিটিশদের কাছ থেকে আমরা নিজেদেরকে স্বাধীনতা দিতে পারি, এবং তাদেরকে আমরা মানে এখান থেকে মানে দূর করে দিতে পারি, ঠিক আছে। কিন্তু সেটা কি করে, মানে অন্য মানুষ তো বিশ্বাস করবে না সেই জিনিসটা, যে আমরা পরাধীন হয়ে আছি এবং আমরা স্বাধীনতা পেতে পারি, কারণ আমরা তাদের আন্ডারে আছি। এই জিনিসটা বারবার করে বলা যে এটা সম্ভব এবং করা সম্ভব, এবং আমরা এটা করতে পারি, এটা বাস্তব হতে পারে। তো সেই যে কনসেপ্টটা, যে পরাধীনতা, সেটা ধীরে ধীরে কি মানে মিলিয়ে গেল, এবং তার জায়গাতে এলো কি নতুন একটা কনসেপ্ট, সেটা কি, এটা স্বাধীনতা, যে আমরা এখন ফ্রি, আমরা আমাদের নতুন ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট করতে পারবো, একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো, নতুন গভর্নেন্স তৈরি করতে পারবো, যার সাথে পুরো দেশটা অপারেট করবে। ওকে, নাও এই একটা কনসেপ্টকে পাল্টে আমরা নতুন কনসেপ্টকে নিয়ে আসতে পারি। যেমন এখন আমরা সবাই মনে করি আমরা ইন্ডিয়াতে আছি, পৃথিবীতে এতগুলো দেশ আছে, এবং ইত্যাদি ইত্যাদি। নাও এই যে কনসেপ্টটা, এটাকে আমরা পাল্টে মনে করতে পারি কি পুরো ওয়ার্ল্ডটা একটা দেশ বা একটা হিউম্যান অ্যান্ড কান্ট্রি। অথবা যদি আমরা এরকম নাও মনে করি, আমরা এরকম ভাবতে পারি কি যে অনেকগুলো আলাদা আলাদা মানে রাজ্য মিলে যেমন একটা দেশ হয়, ঠিক তেমনই অনেকগুলো আলাদা আলাদা দেশ মিলে একটা টোটাল হিউম্যান সিভিলাইজেশন তৈরি হচ্ছে, একটা গ্লোবাল কনসাসনেস, একটা গ্লোবাল কনসেপ্ট তৈরি হচ্ছে, আর যার আন্ডারে আমরা সবাই অপারেট করি। তাহলে কি বিভিন্ন কান্ট্রি তাদের নিজেদের মধ্যে যে যুদ্ধগুলো করছে, ফর এক্সাম্পল ইউক্রেন এবং রাশিয়া এবং ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসগুলো অনেক কম হবে, এবং একটা টোটাল যে গ্লোবাল যে অর্ডার, সেখানে কতগুলো ল অ্যান্ড অর্ডার, কতগুলো মানে অ্যাক্সিওমেটিক প্রিন্সিপাল এক্সিস্ট করবে। কিন্তু সেই ইন্টার সাবজেক্টিভ রিয়েলিটিকে চেঞ্জ করা বা পাল্টানো অতটা সহজ কাজ নয়। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গিয়ে বারবার করে একই জিনিস বলতে হবে, তাদের মাথায় একটা কনসেপ্টের পরিবর্তে অন্য কনসেপ্টকে প্লেস করতে হবে, এবং তারপরে সেই জিনিসটা কি ইনস্টিটিউশনালাইজ করতে হবে, তবে গিয়ে সেটা পরিবর্তন হবে। এবং এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, যে এই যে ইউনিভার্সালের যে কনসেপ্টটা, যে হোল আর্থ বা হোল মানে গোটা পৃথিবীটা একটা পার্টিকুলার অর্ডারের আন্ডারে কাজ করে, বা একটা পার্টিকুলার অর্ডার, হিউম্যান অর্ডার আমরা সেটাকে বলতে পারি। বা দ্য আর্থ ফ্ল্যাগ, যেমন ভারতবর্ষের একটা ফ্ল্যাগ আছে, পাকিস্তান, বাংলাদেশ, তারপর আরও অন্যান্য কান্ট্রি, জার্মান, রাশিয়া, সবার একটা করে দেশের পতাকা থাকে, ঠিক তেমনই আমরা একটা আর্থ ফ্ল্যাগ বানাতে পারি, যার আন্ডারে বাকি সমস্ত জিনিস কাজ করে। এই যে নতুন একটা ইউনিভার্সাল ক্রিয়েট করছি, সেটাকে অ্যাকচুয়ালি আমাদের ক্রিয়েট করা মানে কি, আমাদের সেই পার্টিকুলার বা সেই ইন্ডিভিজুয়ালগুলোর মধ্যে সেটাকে প্লেস করা, লোকেট করা, তাহলে সেটা পসিবল। এবং যখনই আমরা নিজেদের মধ্যে কনফ্লিক্ট সিচুয়েশনে পৌঁছাবো, তখন কি একটা নতুন ইউনিভার্সাল ক্রিয়েট করার মাধ্যমে আমরা সেই কনফ্লিক্টটিকে ডিজলভ করতে পারি। সমস্ত কনফ্লিক্ট বেসিক্যালি হয় কি কোনো অবজেক্টিভ বিষয়ের জন্য হয় না, যে খাবার কম আছে সেই জন্য, যে বা অথবা টাকা পয়সার জন্য হয় না। এত পরিমাণে টাকা পয়সা, এত খাবার, এত রিসোর্সেস এখন আসে, কোনো মানুষের পৃথিবীতে না খেয়ে বা টাকা পয়সার অভাবে মারা যাওয়া উচিত নয়, কিন্তু তারপরেও যাচ্ছে কেন? বিকজ উই ডোন্ট হ্যাভ এনি ইউনিভার্সাল, আমাদের কোনো একটা ইউনিভার্সাল নেই। এবং যার ফলে বিভিন্ন কান্ট্রি, এবং এটা রিসেন্টলি হচ্ছে, মানে আমরা যদি লাস্ট সেঞ্চুরি 50 বছর দেখি, তারপর থেকে ধীরে 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 তৈরি হচ্ছে, এবং লাস্ট 15 থেকে 20 বছরে এই যে বিভিন্ন কান্ট্রির মধ্যে যে ইন্টারাকশনটা, এবং যে ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এবং যে পুরো ইন্টারনেটের জগৎ আসার কারণে বিভিন্ন ইন্টারাকশানের মাধ্যমে কি এই যে নিডটা
আমাদের মধ্যে যে সেপারেশন হয়ে আছে, কোনো একটা ইউনিভার্সাল নেই, একটা গ্লোবাল অর্ডার নেই, সেই জিনিসটা আমরা ক্রাইসিসটা ফিল করতে পারছি আরও বেশি। সব কিছুই আপেক্ষিক দিয়ে সেটাকে আমরা চালানোর চেষ্টা করছি, কিন্তু এটা বেশি দিন পসিবল নয়। ফর এক্সাম্পল, যদি কোভিড-19 মতো প্রবলেম আসে, তখন এরকম কেউ বলতে পারবে না যে ওই দেশের মধ্যে সবাই মারা যাচ্ছে তো লাইক এটা ওদের প্রবলেম না। কারণ একটা দেশে কোনো এক জায়গাতে যদি কোনো একজন মানুষের কোনো একটা ভাইরাস সংক্রান্ত রোগ হয়, তাহলে সেই দেশের থেকে সেটা অন্য দেশে ছড়াতে বেশি সময় লাগবে না, সেখান থেকে অন্য জায়গায় পৌঁছাতে বেশি সময় লাগবে না। তো মানে কান্ট্রিগুলো নিজেদের মধ্যে ফাইটিং না করে, যদি একটা ইউনিভার্সাল অর্ডার থাকে, একটা ইউনিভার্সাল অ্যাক্সিয়ম থাকে, একটা প্রিন্সিপাল থাকে, তার আন্ডারে যদি অপারেট করে, তখন কি আমরা এই সমস্ত যে প্রবলেম, যেগুলো কালেকটিভ প্রবলেম, কোনো একটা দেশের যেমন ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে, তেমন পুরো হোল ওয়ার্ল্ডে যেমন ইকোলজিক্যাল কোল্যাপস, যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ন্যাচারাল ডিজাস্টার, সেই প্রবলেমগুলো কোনো কান্ট্রি এমন বলতে পারে না যে আমি আমার স্তরে সলভ করে নেব বা আমি সলভ করবো না, ওরা কেন করছে না। তাহলে অ্যাকচুয়ালি ক্ষতিটা সবারই হবে, কারণ মানে ন্যাচারাল যে কোল্যাপসটা হচ্ছে সেটাকে আমরা ইন্ডিভিজুয়াল একটা কান্ট্রির রেসপেক্টে আমরা সলভ করতে পারবো না। উই নিড অ্যান ইউনিভার্সাল। সেই ইউনিভার্সালের আন্ডারে যখন সমস্ত ল অ্যান্ড অর্ডার কাজ করবে, সেখানে নেগোশিয়েট করার মাধ্যমে আমরা তখন কি করতে পারবো, সেই সমস্ত বড় বড় প্রবলেমসগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো, সেগুলোকে আমরা সলভ করতে পারবো, এবং সিভিলাইজেশনটা তখন যে এখন যে ক্রাইসিসগুলো বা যে সমস্ত প্রবলেমসগুলো হচ্ছে সেগুলো অনেক অনেক কম হবে। এবং তার জন্য কি দরকার, একটা ইউনিভার্সাল, একটা কি জিনিস দরকার, একটা প্রিন্সিপাল, যেটা কি সমস্ত মানুষের মাইন্ডের মধ্যে লোকেট হতে হবে। কারণ ইউনিভার্সাল ক্রিয়েট করা কোনো কঠিন কাজ নয়, যেহেতু ইউনিভার্সালের পার্ট আমরা ইন্ডিভিজুয়াল নই, বরঞ্চ ইন্ডিভিজুয়ালের মধ্যে ইউনিভার্সালটা লোকেটেড। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। তবে ভিডিওটা পুরোপুরি শেষ করার আগে আমি লাস্ট আরও একটা পয়েন্ট বলবো, যেটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 7, সেটা হচ্ছে হোয়াট ইউ থিঙ্ক। অর্থাৎ তোমরা বা আপনারা সবাই কি মনে করেন, আপনারা কি অ্যান্টি সক্রেটিক, মানে সক্রেটিসের যে একটা থিওরি অফ ফর্ম, একটা আলাদা রিয়েলিটি এক্সিস্ট করে, সেরকম বিশ্বাস করেন নাকি করেন না? আপনারা কি অ্যান্টি সক্রেটিক, মানে সক্রেটিকের মতামতের বিরুদ্ধে, নাকি হচ্ছে আইনস্টাইনিয়ান ওয়ার্ল্ডে যেমন সব কিছুই আপেক্ষিক, কারোর কাছে কোনো জিনিস ভালো বা কোনো জিনিস খারাপ, কেউ একজন কারোর কাছে হতে পারে গ্যামলিং করা ভালো, অন্য কারোর কাছে খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি এটা সবার জন্যই খারাপ, এটা অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে না, সে একটা ইগনোরেন্সের মধ্যে আছে। অ্যান্ড উই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, আমাদের সেই রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত এই জিনিসগুলো, এই অ্যাওয়ারনেসগুলোকে ছড়ানোর জন্য, এই জিনিসগুলোকে স্ট্যাবলিশ করার জন্য। কতগুলো ফান্ডামেন্টাল অ্যাক্সিয়ম, যে কোনো রকমের গ্যামলিং বা ফর এক্সাম্পল ড্রাগ, এই ধরনের জিনিস যেন সোসাইটিতে অ্যালাউ না করা হয়, তার জন্য লিগাল একটা নোটিশ দেওয়া থাকে, এবং সেই সমস্ত জিনিস, সেই ইউনিভার্সাল ফ্যাক্টরসগুলোকে সেট আউট করা, সেটার প্রতি আপনারা মানে তার পক্ষে আছেন, নাকি আপনারা সব কিছু আইনস্টাইনিয়ান ওয়ার্ল্ডের মতো করে ভাবছেন যে না সব কিছুই আপেক্ষিক, যার যেমন ইচ্ছা, তার কেউ যদি ড্রাগ নিয়ে যদি সে সুখে থাকে, তার যদি ভালো লাগে, তাহলে সে তার লাইফটাকে রুইন করতেই পারে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। ঠিক আছে, সেরকমভাবে দেখেন, নাকি হচ্ছে মানে আইনস্টাইনিয়ান যে রিলেটিভিটি তার এগেনস্টে দেখেন, সক্রেটিক যে পয়েন্ট অফ ভিউ সেটার সব মানে পক্ষে আপনি, নাকি তার বিরুদ্ধে? আবার একই রকমভাবে আপনি কি মনে করেন যে অ্যাকচুয়ালি আমরা ডিরেক্টলি ইউনিভার্সালকে অ্যাক্সেস করতে পারি? প্রথমে আমরা এটা ভাবতে পারি যে অ্যাকচুয়ালি আমরা প্রথমে সবার ফার্স্ট হচ্ছে হিউম্যান বিং, এবং অন্য সবাই আমাদের পাশে আছে তারা সবাই অ্যাকচুয়ালি হিউম্যান বিং, তারপর হচ্ছে সে ভারতীয় বা বাংলাদেশ বা পাকিস্তান বা হচ্ছে অন্য দেশ বা ইত্যাদি, বা অন্য কালচার, বা সে ছেলে বা মেয়ে, বা সে আমার থেকে বয়সে ছোট না আমার থেকে বয়সে বড়, বা সে অন্য ভাষায় কথা বলে, বা তার স্কিন কালার ডিফারেন্ট, ইত্যাদি ইত্যাদি, সেই জিনিসগুলো অনেক পরে আসে? নাকি হচ্ছে মানে এই জিনিসগুলোর মাধ্যমেই আপনি ইউনিভার্সালটাকে দেখতে পান শুধুমাত্র, নাকি ইউনিভার্সালটা আপনার জন্য বেশি ফান্ডামেন্টাল? আপনি কি মনে করেন, অ্যাকচুয়ালি কি ইউনিভার্সাল আমাদের মধ্যে লোকেটেড নাকি লোকেটেড নয়? কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। এটা শুধু এঙ্গেজমেন্টের জন্য বলছি না, বরঞ্চ আমি এটা জানতে চাইছি যে মানে তোমাদের বা আপনাদের অ্যাওয়ারনেসটা, মানে সেটা কি অ্যাকচুয়ালি ইভলভ হতে পারছে, মানে সেটা কি অ্যাকচুয়ালি সেই ইনসাইটটাকে আপনি পাচ্ছেন, ভেতর থেকে কি সেই রিয়েলাইজেশনটা আসছে, যেটার সাহায্যে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন, এবং তারপর আপনি রিথিঙ্ক করার মাধ্যমে আপনার ফিলোসফিক পজিশনটা কি জীবনের প্রতি বা জগতের প্রতি, আপনি কিভাবে দেখেন, সেই জিনিসটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা সব কিছু আপেক্ষিক বলতে থাকে তাদেরকে তো অবশ্যই শেয়ার করবে। ওকে, চলো টাটা।